ক্লাস 7-এ তোমাদের প্রথম পাঠ শুরু হচ্ছে যে কবিতাটি দিয়ে, সেটি হলো ছন্দে শুধু কান রাখো, কবি অজিত দত্ত। কবি অজিত দত্ত কে ছিলেন প্রথমে আমরা সেটা একটু আলোচনা করে নেব। কবি অজিত দত্ত জন্মগ্রহণ করেন 1907 সালে এবং তার মৃত্যু হয় 1979 সালে। তার জন্ম ঢাকার বিক্রমপুরে। 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি হচ্ছেন অজিত দত্ত। বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকা। কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা প্রভৃতি। এবার আমরা চলে আসব কবিতায়। কবিতাটির নাম এখানে বলছে ছন্দে শুধু কান রাখো। ছন্দ বলতে মূলত এখানে দুই প্রকার ছন্দের কথা বোঝানো হয়েছে। একটি প্রকৃতির ছন্দ, যেখানে নদীর স্রোতের ছন্দ রয়েছে, বৃষ্টির জলের ছন্দ রয়েছে, ঝর্ণার ছন্দ রয়েছে, পাখির ডাক, গাছের ফল পড়ার শব্দ। এর পাশাপাশি রয়েছে আরেকটি ছন্দের কথা, সেটা হচ্ছে জীবনের ছন্দ। আমাদের জীবনে চলার পথে ওঠা নামা, হাসি কান্না, সুখ দুঃখ, যে অনুভূতিগুলির মধ্যে দিয়ে আমরা যাই, সেই ছন্দ আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় এবং তাই কিন্তু আমাদের জীবনকে প্রাণময় করে তোলে। প্রথমে কবিতাটি শুরু হচ্ছে এইভাবে যে, মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। কবি বলছেন যে আমাদের এবার চুজ করতে হবে বা আমাদের পছন্দ করে নিতে হবে একটি বিষয়, যে আমরা মন্দ কথায় কান দেব না জীবনের ছন্দে আমরা মনোনিবেশ করব। মন্দ বিষয়, যে বিষয়টি আমাদের মনে নেগেটিভিটি তৈরি করে, আমাদের মনকে আরও দুর্বল করে দেয়, সেই বিষয়ে মন না দিয়ে আমাদের মন দিতে হবে জীবনের ছন্দের প্রতি। দ্বন্দ্ব ভুলতে হবে। দ্বন্দ্ব মানে এখানে কিসের দ্বন্দ্ব কথা বলা আছে? দুই প্রকার দ্বন্দ্ব। একটা হচ্ছে নিজের ভেতরের অন্তর্দ্বন্দ্ব। কীরকম? ধরো তোমার প্রতিবেশীতে একটি ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে তোমার বয়সী, সে ধরো একটি নতুন জামা পেয়েছে, ধরো তুমি পাওনি। সেই রকম ধরো হিংসা, লোভ, কাম, ক্রোধ, মোহ, এই সমস্ত দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে হবে। আর এক প্রকার দ্বন্দ্ব, যেটা আমরা বাইরে দেখি, ঠিক আছে, বাইরের জগতের যে দ্বন্দ্বগুলো রয়েছে, সেই দ্বন্দ্বে আমাদের যদি মন ভুলে যায়, তাহলে কিন্তু আমরা জীবনের ছন্দ বা এই প্রকৃতির ছন্দকে অনুভব করতে পারবো না। তাই মন্দ কথা এবং দ্বন্দ্ব ভুলে আমাদের কিন্তু জীবনের ছন্দে মিলেমিশে যেতে হবে। এবার আমরা পড়ব প্রকৃতির মধ্যে কোন কোন ছন্দের কথা আমরা অনুভব করতে পারি। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে কবি ছন্দের কথা বলছেন। ঝড় বৃষ্টিতে যে ঝোড়ো হাওয়ার, তার একটা ছন্দ রয়েছে। তোমার রাতের জোছনাময় সুন্দর প্রকৃতির একটা ছন্দ রয়েছে। দিন দুপুরে পাখির ডাকের একটা ছন্দ, রাতে ঝিঝির ডাকেও একটা ছন্দ আমরা শুনতে পাই। নদীর স্রোতের যে কলকলানি ধ্বনি, সেই ছন্দ যদি আমরা মনের ভেতর অনুভব করতে পারি, সেইখান থেকেই আমাদের সৃষ্টি হবে এক অপূর্ব শিল্প সাহিত্য, যা আগে কখনো হয়তো কেউ লেখেনি। এবার আমরা একটি নতুন বিষয় দেখব, যে কবি প্রকৃতির ছন্দের সঙ্গে মানুষের আবিষ্কারের ছন্দ কিভাবে মিলিয়ে মিশিয়ে দিয়েছেন। কি বলতে চাইছেন কবি এখানে দেখে নি। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি। এখানে আমরা একটু আগে কি দেখলাম? প্রকৃতির ছন্দের কথা। এবার আমরা এসছি মানুষ সভ্যতার পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে যে জিনিসগুলি আবিষ্কার করেছেন,
সেই জিনিসেরও ছন্দ রয়েছে। যেমন মোটরের চাকায় রেলগাড়ি চলার ছন্দ রয়েছে, তেমনি জলের ছন্দে আমাদের নৌকো জাহাজ যে এগিয়ে যাচ্ছে তারও যেন একটা ছন্দ। এটা জীবনে সভ্যতার এগিয়ে যাওয়ার ছন্দের কথা কবি বলছেন। এরপর আমরা দেখব তিনি জীবনের ছন্দের কথা তুলে ধরছেন। কি বলছেন? ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন, কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। জীবনে চলার পথে আমাদের সময় বয়ে যাচ্ছে দিন রাত্রি। আমরা জীবনে চলার পথে যাই দেখছি কোনোটাই কিন্তু ছন্দহীন নয়। আমাদের সাথে যা ঘটছে, যা ঘটে, কোনোটাই কিন্তু ছন্দহীন হয় না। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। কি বলতে চাইছে? এই যে আমাদের জীবনের ছন্দকে শুধু আনন্দ নয়, আমাদের দুঃখ, বেদনা, ফেলিয়ার মানে ব্যর্থতা, সাথে সাথে আনন্দ, হাসি, সাফল্য, এগুলোও যখন আমরা একইভাবে সমান তালে উপভোগ করব, তখন আমরা কিন্তু জীবনের প্রকৃত রসটাকে আমরা কিন্তু অনুভব করতে পারবো। এরপরে বলছে, মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। এই যে সমস্ত কবিরা পদ্য লিখছেন, সাহিত্য সৃষ্টি করে চলেছেন, তারা জীবনের ছন্দে কান রেখেছেন বলেই কিন্তু আজকে আমাদের বাংলা সাহিত্য এত সুন্দর গল্প, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ, ছোট গল্পে সমৃদ্ধ হয়ে উঠেছে। এই পদ্য লেখা মানে এই যে সাহিত্য সৃষ্টির কাজ, কখন তুমি বা একজন শিল্পী তিনি সার্থক হবেন? কখন? যখন তিনি জীবনের যে ছন্দ সেটাকে অনুভব করতে পারবেন। এই হচ্ছে তোমাদের কবিতা। এই কবিতাটি অত্যন্ত সহজ, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হলো না। এরপর আমরা চলে আসব এই কবিতার হাতে কলমে প্রশ্ন উত্তরের জায়গায়। আমরা এবার চলে এসেছি প্রশ্ন উত্তরে। দেখো প্রথমে কোয়েশ্চেনটা কি দিয়েছে, যে অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে, মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কী রূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তর শুরু করার আগে একটি বিষয় বলে রাখি, যখন এই রকম কোটেশন তুলে দেবে তখন এইভাবে তোমাদের উত্তর শুরু করতে হবে। যিনি কবি তার নাম প্রথমে দিতে হবে। কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। মানে এই যে এখানে যে কোটেশনটি দেওয়া হয়েছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা এখানে বলে দেওয়া হলো। হ্যাঁ, এটা ঠিক যে তোমাদের এখানে কিন্তু জানতে চাইনি যে এটি কোন কবিতার অংশ, কিন্তু তুমি যখন অ্যাজ আ ছাত্র বা ছাত্রী হিসেবে নিজে রেসপন্সিবিলিটি নিয়ে টিচারকে জানাচ্ছ, তখন টিচার যখন খাতা দেখবে না, তখন তিনি জানবেন যে আমার ছাত্র বা ছাত্রী ভীষণ পড়াশোনার প্রতি সিনসিয়ার। সেখানে কিন্তু তোমাদের এই নাম্বারটা ক্যারি করার অনেক সুযোগ থাকে। ঠিক আছে, এবার বলছে মন্দ কথায় কান দিলে প্রকৃতির ছন্দ শোনা যাবে না। তাই মন্দ কথার প্রতি কবি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। এর পরের প্রশ্ন বলেছে, কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে প্রশ্নোত্তরিত অংশটি গৃহীত হয়েছে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাওয়া যায়, তা থেকে যে ছড়া সৃষ্টি হবে তেমন লেখার কথা এখানে বলা হয়েছে। তারপরে প্রশ্নে কি বলছে, চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। যারা কান পেতে ও মন দিয়ে প্রকৃতি ও জীবনের সকল ছন্দ শোনে, তারাই সেই ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে চিনবে। তারপরের প্রশ্নে বলছে, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। প্রকৃতি ও জীবনের ছন্দ
কান পেতে ও মন দিয়ে শুনলে জীবন হয়ে উঠবে পদ্যময়, যা পদ্য লেখাকে সহজ করে তুলবে। ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না। কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতা থেকে প্রশ্নোত্থিত অংশটি গৃহীত হয়েছে। আমাদের চারদিকে যে দ্বন্দ্ব চলছে তা বাইরে হোক বা মনের, তা থেকে নিজেকে বের না করে আনলে জীবনের ছন্দ শোনা যায় না। এরপরে দ্বিতীয় প্রশ্নে আমরা চলে আসব। বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করে বাক্য রচনা আমাদের করতে হবে। এখানে শব্দগুলি দিয়ে দিয়েছে। এখানে একটু বলে রাখি বিশেষ্য পদ কাকে বলে। যে পদের দ্বারা যে কোনো কিছুর নামকে বোঝায় তাকে বলা হয় বিশেষ্য পদ। যে কোনো কিছুর নাম বলতে কি তোমার ব্যক্তি, বস্তু ও স্থানের নাম, ঠিক আছে। আর বিশেষণ বলতে কি বোঝায়? বিশেষণ বলতে বোঝায় যে পদের দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝানো হয়, সেই পদগুলিকে বিশেষণ পদ বলে, তাই তো। এবার প্রথম শব্দ দিয়েছে ঝড়। ঝড় হচ্ছে বিশেষ্য পদ, এর বিশেষণ পদ হবে কি ঝোড়ো। ঝোড়ো শব্দটা দিয়ে আমরা বাক্য রচনা করব। আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। পরের শব্দটি হচ্ছে মন, এটি বিশেষ্য পদ, এর বিশেষণ রূপ হচ্ছে মানসিক। আমার বাবা মানসিক রোগে আক্রান্ত। দিন হচ্ছে বিশেষ্য পদ, দৈনিক হচ্ছে বিশেষণ পদ। তারা দৈনিক সকাল 5টায় প্রাতঃভ্রমণে বের হয়। প্রাতঃভ্রমণ মানে হচ্ছে মর্নিং ওয়াক, ঠিক আছে। এরপরের শব্দ আমরা দেখব। এরপরে আছে সুর। সুর হচ্ছে বিশেষ্য পদ, সুরেলা হচ্ছে বিশেষণ পদ। ময়না সুরেলা কণ্ঠে গান গাইছে। সংকেত হচ্ছে বিশেষ্য পদ, সাংকেতিক হচ্ছে বিশেষণ পদ। গোয়েন্দারা সাংকেতিক ভাষায় কথা বলছে। দ্বন্দ্ব হচ্ছে বিশেষ্য পদ, দ্বান্দ্বিক হচ্ছে বিশেষণ পদ। আজ ময়দানে দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হতে পারে। এবার বলছে মন্দ। মন্দ হচ্ছে একটি বিশেষণ পদ, এর দুখানা বিশেষ্য পদ হয় মন্দত্ব লিখতে পারো, নয় মন্দতা লিখতে পারো, দুটোই হয়। কি বলছে? মন্দত্বের উপর ভালোর জয় হবেই, বা মানুষের মন্দতা দূর হলে সমাজে শান্তি ফিরে আসবে। যে কোনো একটা লিখলেও হবে, বুঝেছো, তোমাদের পছন্দ অনুযায়ী। ছন্দহীন হচ্ছে বিশেষণ পদ, ছন্দহীনতা হলো বিশেষ্য পদ। ছন্দহীনতা জীবনকে নিরস করে তোলে। এরপরে দেখো বলছে পদ্যময়, সেটা হচ্ছে বিশেষণ পদ, এর বিশেষ্য পদ কি পদ্য। সে ভালো পদ্য লিখতে জানে, ঠিক আছে। সহজ বিশেষণ পদ, সহজতা বিশেষ্য পদ। সহজতা জীবনের ধর্ম। এরপরে আমরা চলে আসব পরের প্রশ্নে। কি বলছে পরের প্রশ্নে? নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো। এই যে তোমাদের শব্দ দিয়েছে, এই শব্দগুলির আমাদের দুই ধরনের অর্থ বার করতে হবে। যেমন প্রথমে দিয়েছে মন্দ। মন্দ শব্দটির একটি অর্থ বাজে, একটি অর্থ ধীর গতি মানে স্লো। বাজে শব্দ দিয়ে আমরা যে বাক্য রচনাটি করেছি, মন্দ লোকের সঙ্গে মিশতে নেই। ধীর গতি, ভোরবেলায় বাতাস মন্দ গতিতে প্রবাহিত হয়, মানে ভোরবেলায় বাতাস একদম স্লোভাবে তোমার বয়ে যায়। তারপরে 2 নম্বরে রয়েছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব দিয়ে দুটো অর্থ হচ্ছে কি, একটা সংঘাত আর একটা হচ্ছে সংশয়। সম্পত্তির অধিকার নিয়ে দুই ভাইয়ে দ্বন্দ্ব লেগেছে, অপরটি সংশয়, তার কথায় আমার মনে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাল। তাল হচ্ছে গাছের ফল, আর একটা হচ্ছে সুর। তালের বড়া খেতে খুব সুস্বাদু হয়, আর সুর সে তালে তালে গাইতে পারছে না। এবার আছে ডাক। ডাক হচ্ছে আহ্বান করা, আমায় মা খেতে ডাকছে। আর একটা হচ্ছে শব্দ, ভীষণ জোরে মেঘ ডাকছে। এরপরে চলে আসব পরের শব্দে, সেটা হচ্ছে বাজে। একটা হচ্ছে খারাপ, বাজে কথায় কান দিও না। একটা হচ্ছে ধ্বনিত হয়, যেমন পুজোর সময় ঢাক বাজে। ছড়াতে, ছেলে ভুলানো কবিতা, সে সুন্দর ছড়া লিখতে পারে। একটা হচ্ছে গুচ্ছ, সে এক ছড়া কলা এনেছে। এখানে বানানটা ভুল আছে, এখানে হবে কি ক লয়াকার, ঠিক আছে। এরপরে রয়েছে মজা। একটা হচ্ছে আনন্দ, আর একটা হচ্ছে বুঝে যাওয়া। দুর্গা পূজায় সবাই আনন্দ করে, আর বুঝে যাওয়া মানে হচ্ছে তোমার যেমন নোংরা ফেলে ফেলে পুকুরটা বুঝে গেছে,
ঠিক আছে। নয় একটা সংখ্যা বিশেষ আর একটা হচ্ছে না বিশেষ। সংখ্যা বিশেষ যেমন পরীক্ষার আর মাত্র 9 দিন বাকি, একটা না বিশেষে আমরা ব্যবহার করি নয় শব্দটা, যেমন সে ভালো মানুষ নয়। এরপরে আমরা চলে আসব পরের প্রশ্নে, সেটি হচ্ছে যে নিচের এই যে শব্দগুলোর কোন আসল শব্দ থেকে এসছে। মূল কিছু কিছু শব্দ থেকে এসছে যেগুলি পরবর্তীকালে আমাদের উচ্চারণের সুবিধার জন্য পরিবর্তিত হয়েছে। যেমন জ্যোৎস্না থেকে এসছে জোছনা, চক্র থেকে এসছে চাকা, কর্ণ থেকে কান, দ্বিপ্রহর থেকে দুপুর, ঝিল্লি থেকে এসছে কি ঝিঝি। এরপরে আমরা চলে আসব পরের প্রশ্নে, সেটি হচ্ছে কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো। মানে এখানে যেমন বলছে ছন্দ আছে ঝড় বাদলে, ঝড় বাদলে ছন্দ আছে, এটাকে যদি আমি মৌখিক ভাষায় রূপান্তর করি, ছন্দে বাঁধা দিন রাত্রি, দিন রাত্রি ছন্দে বাঁধা আছে, কিচ্ছুটি নয় ছন্দহীন, কিছুই ছন্দহীন নয়। এরপরে কি বলছে, চিনবে তারা ভুবনটাকে ছন্দসুরের সংকেতে, তারা ভুবনটাকে ছন্দসুরের সংকেতে চিনবে। এরপরে আমরা চলে আসব পরের তোমার 5 নম্বরে, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। জেনে রেখো ছন্দে কান্না দিলে কবিতা লেখা সহজ না। ঠিক আছে, এখানে তোমরা পদ্য শব্দটাও ব্যবহার করতে পারো। এরপরে চলে আসব পরের প্রশ্নে, কান শব্দটিকে 5টি বিশেষ অর্থে আমাদের বাক্যে ব্যবহার করতে হবে। যেমন অঙ্গ বিশেষে মানুষের 2টি কান থাকে, কর্ণপাত করা মানে হচ্ছে শোনা আর কি, বাজে কথায় কান দিও না, মালিন্য তৈরি করা মানে কারোর মনের মধ্যে নোংরা প্রবেশ করানো, সে মিথ্যে কথায় কান ভাঙাচ্ছে, শাস্তি দেওয়া, মাস্টারমশাই ভাইয়ের কান মলা দিয়েছেন, আর অপমানিত করা, লজ্জায় কান কাটা গেল। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব পরের প্রশ্নে। কি বলছে, ঝড় বাদল এমনই সমার্থক বা প্রায় সমার্থক শব্দ দিয়ে আমাদের 5টি শব্দ লিখতে হবে। ঝড় এবং বাদল, ঝড় যা, বাদল কখন আসে, ঝড়ের সময় আসে। সেই রকম ধরো সমার্থক শব্দ প্রায় মানে একই ধরনের অর্থ, জামা কাপড়, কথাবার্তা, বন জঙ্গল, নদী নালা। ঠিক আছে, এরপরে বলছে তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে। যেমন ট্রেন, ট্রাম, গরুর গাড়ি, এগুলো আমাদের খুব পরিচিত। নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে আমাদের প্রকৃতির ছন্দ ধরা পড়ে। কান পেতে শোনা যাবে কি কি, বৃষ্টির শব্দ, নদীর স্রোত, ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শব্দ, গাছ থেকে ফল পড়ার শব্দ। আর মন পেতে শোনা যাবে ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ, বেদনা। মন পেতে শোনা মানে কি, মন পেতে শোনা মানে হচ্ছে তোমার অনুভব করার কথা বলা হয়েছে। এরপরে সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান কবিতাটি তোমাদের এখানে শিক্ষকের সাহায্যে সংগ্রহ করতে বলেছে। তোমাদের শিক্ষক যতটুকু লাইন তোমাদের সংগ্রহ করতে বলবেন ততটুকুই তোমরা সেটা সংগ্রহ করবে। আমরা চলে আসবো সমার্থক শব্দ। জল, জল শব্দটি সমার্থক শব্দ কি, যেমন সলিল, পানি, এই শব্দগুলি মানেও জল। দিন মানে দিবস, দিবা, রাত্রি, নিশি, রজনী, নদী, তটিনী, স্রোতস্বিনী, ভুবন, পৃথিবী, জগৎ। এরপরে লিখব শব্দ যুগলের পার্থক্য দেখাও। যেমন আমরা একটু আগে দেখলাম একই শব্দের একাধিক মানে হয়, এবার দেখব যে কিছু কিছু শব্দ রয়েছে যাদের উচ্চারণ এক কিন্তু মানে আলাদা। যেমন দয়হস্যিন দিন মানে হচ্ছে দিবস, ঠিক আছে, আর দয়দীর্ঘিন দিন মানে হচ্ছে কি দরিদ্র বা গরিব। এরপরের শব্দটা কি দিয়েছে, মন, মন মানে হচ্ছে কি হৃদয়, আর একটা মন মানে হচ্ছে ওজন। ঠিক আছে, 1 মন 2 মন সেই ওজন। সুর মানে হচ্ছে দেবতা বা সঙ্গীতে নিয়ন্ত্রিত ধ্বনি, আর একটা সুর মানে হচ্ছে কি বীর। তারপরে শব্দ কি দিয়েছে, সকল মানে হচ্ছে সমস্ত, আর সকল মানে হচ্ছে কি মাছের আঁশ। এরপরে আমরা চলে আসব পরের প্রশ্নে, যারা তারা মতো সাপেক্ষ শব্দজোড় আমাদের তৈরি করতে হবে। যেমন তেমন, যে, সে, যখন তখন, এগুলো হচ্ছে সাপেক্ষ শব্দজোড়। এবার কবিতা থেকে আমাদের 3টে সর্বনাম লিখতে হবে। যেমন তারা, কেউ, যারা, এগুলো হচ্ছে তোমার সর্বনাম যেগুলো আমরা কবিতা থেকে পেয়েছি। এরপরে প্রশ্নে বলা হচ্ছে কি, কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধ পদ লেখো। সম্বন্ধ পদ মানে হচ্ছে যেখানে র বা এর ব্যবহার করা হয়। যেমন পাখির ডাকে, এখানে র এর ব্যবহার করা হচ্ছে। নদীর স্রোতের ছন্দ, নদীর
স্রোতের এখানে র ব্যবহার করা আছে, এখানে এর ব্যবহার করা আছে। ঝিঝির ডাক যেমন এখানে র ব্যবহার করা হচ্ছে। র বা এর বিভক্তি সম্বন্ধ পদ মানে কি, যেখানে র বা এর বিভক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে। ছন্দ সুরের সংকেতে যেমন এখানে কি ব্যবহার করেছে, সুর শব্দের সঙ্গে ব্যবহার করা হয়েছে এর বিভক্তি। ঠিক আছে, বোঝা গেল। এরপরে চলে আসব, উদ্দেশ্য বিদেহ নির্ণয় করতে হবে আমাদের। ছন্দ আছে ঝড় বাদলে, এর উদ্দেশ্য হচ্ছে ছন্দ, আর আছে ঝড় বাদলে হচ্ছে কি বিদেহ। দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। উদ্দেশ্য হচ্ছে কেউ, বিদেহ হচ্ছে কি আর কোথাও তেমন ছড়া লেখেনি। এরপরে কি বলছে, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারে। উদ্দেশ্য এখানে হচ্ছে নৌকো জাহাজ, বিদেহ হচ্ছে জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারে। চিনবে তারা ভুবনটাকে ছন্দসুরের সংকেতে। উদ্দেশ্য হচ্ছে তারা, বিদেহ হচ্ছে ভুবনটাকে ছন্দসুরের সংকেতে চিনবে। ঠিক আছে। এবার আমরা চলে আসব কারক বিভক্তি নির্ণয় করতে হবে, যেগুলোতে আমাদের বোল্ডে দেওয়া আছে, যেমন ছন্দে শুধু কান পাতো। আচ্ছা, এটা হচ্ছে অধিকরণ কারকে এ বিভক্তি। অধিকরণ কারক আমরা কিভাবে বার করতে পারি, যখন আমরা ক্রিয়াপদকে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করব এবং তার পরিবর্তে যে উত্তর পাবো সেটা হচ্ছে আমাদের অধিকরণ কারক। যেমন এখানে রাখো হচ্ছে আমাদের ক্রিয়াপদ, ক্রিয়াপদকে আমি জিজ্ঞেস করছি কোথায় কান রাখবো, সেটা হচ্ছে ছন্দে। যখন আমি ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করে আমি কি উত্তর পেলাম, যখন ছন্দ উত্তরটা পেলাম, সেটা হচ্ছে আমার অধিকরণ কারক। এখানে কি বিভক্তি ব্যবহার করা হয়েছে, এই বিভক্তি। কি করে বুঝলাম, যেমন ছন্দ শব্দের সঙ্গে এ যোগ করে হয়েছে কি ছ নয় দয় একার, ছন্দে। বোঝা গেল আশা করি। এরপরে কি বলছে, তোমার দিন দুপুরে পাখির ডাকে। ঠিক আছে, ডাকে, কখন ডাকে, দিন দুপুরে, সেম। অধিকরণ কারকে এই বিভক্তি। ছন্দে চলে রেলগাড়ি, কর্তৃকারকে শূন্য বিভক্তি। ঠিক আছে, এখানে চলে, কি চলে, রেলগাড়ি চলে। এখানে কোন কারককে বোঝানো হয়েছে, কর্তাকে বোঝানো হচ্ছে, তাই কি চলে, কর্তৃকারকে তোমার শূন্য বিভক্তি। কেন শূন্য বিভক্তি, কারণ রেলগাড়ি শব্দের সাথে এ তে কে এরকম কোনো বিভক্তি যোগ করা নেই। চিনবে তারা ভুবনটাকে, এখানে তারা শব্দটিও কিন্তু কর্তৃকারকে শূন্য বিভক্তি। আশা করি তোমাদের এই কারকটা পরিষ্কার হলো। আমাদের চ্যানেলে কারক বিভক্তি নিয়ে বিস্তৃত তোমাদের আলোচনা করা হয়েছে, সেটি কিন্তু দেখতে ভুলো না। ডেসক্রিপশন অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে দেব। এখানেই আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।